প্রক্রিয়ায় পানিতে খাদ্য উপাদানের সাথে বায়ুর অক্সিজেনের জারিত হয়ে মজুদকৃত শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে তাকেই শ্বসন বা রেসপিরেশন বলে। আমি আবারও বলি যে জৈবিক প্রক্রিয়ায় প্রাণীদের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুদকৃত শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করা হয় এবং কার্বন ডাই অক্সাইড নিষ্কাশিত হয় তাকে রেসপিরেশন বা শ্বসন বলে। দেহের ভিতরে এই শ্বসন প্রক্রিয়া বা গ্যাসীয় আদান প্রদান প্রক্রিয়াটা ফুসফুসে একবার হয় এবং পরবর্তীতে প্রতিটি কোষে পর্যায়ক্রমে এটি সম্পাদিত হয়। আমরা শ্বসনের সরলীকৃত যে সরল বিক্রিয়াটি আমরা বলতে পারি অর্থাৎ গ্লুকোজের সাথে আমরা আমাদেরকে বিক্রিয়াটি দেখাচ্ছি। অর্থাৎ বিক্রিয়াটি দেখো C6H12O6 অর্থাৎ গ্লুকোজ প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি এবং শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ গ্লুকোজ C6H12O6 প্লাস অক্সিজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোয়ানো কার্বন ডাই অক্সাইড সোয়ানো পানি প্লাস শক্তি উৎপন্ন হয়। এটিপি অ্যাডিনোসাইন ট্রাইফসফেট যেটাকে বলা হয়, যেটাকে অ্যাব্রিভিয়েশনে আমরা এটিপি কে আমরা বলি অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। তাহলে আমরা শ্বসনের এই সরল বিক্রিয়ার ভিতরে সরল বিক্রিয়া তাহলে আমরা জানলাম শ্বসন কাকে বলে। শ্বসন হলো যে জৈবিক প্রক্রিয়ায় প্রাণীদের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুদকৃত শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করা হয় এবং কার্বন ডাই অক্সাইডকে নিষ্কাশিত করা হয় তাকে রেসপিরেশন বা শ্বসন বলে। এবং তার সাথে সাথে এই গ্যাসীয় আদান প্রদানের যে প্রক্রিয়াটা এটা ফুসফুসের সাথে একবার সম্পাদিত হয় এবং পরে দেহের প্রতিটি কোষে পর্যায়ক্রমে এটা সম্পাদিত হয়। তো শ্বসনের এই সরল বিক্রিয়াটি আমি আবারও বলছি, গ্লুকোজ প্লাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোয়ানো কার্বন ডাই অক্সাইড প্লাস সোয়ানো পানি প্লাস শক্তি উৎপন্ন করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রশ্বাসের সময় আমরা অক্সিজেন গ্রহণ করি এবং নিঃশ্বাসের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। যদি আমরা এই প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ এবং নিঃশ্বাসের সময় যদি আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ না করি তাহলে আমাদের পক্ষে বেঁচে থাকা পসিবল না, কোনো ক্রমেই সম্ভব না। অর্থাৎ যদি কয়েক মিনিটের জন্য আমাদের এই অক্সিজেন সরবরাহটা বন্ধ থাকে তাহলে সকল প্রাণীর পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ আমরা যখন চেতন এবং অবচেতন দুই অবস্থাতেই থাকি, ওই দুই অবস্থাতেই আমরা অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে থাকি এবং আর সাথে সাথে প্রতিনিয়ত দেহের অন্যান্য যে নানাবিধ প্রক্রিয়াটা থাকে ওই প্রক্রিয়াটা তো চলতে থাকে। তাহলে আমরা এই মানব শ্বসনতন্ত্র সম্পর্কে মোটামুটি জানলাম এবং এই মুহূর্তে আমরা চলে যাব মানব শ্বসনতন্ত্র কি কি নিয়ে মানব শ্বসনতন্ত্র গঠিত বা কি কি নিয়ে আমরা আজকে জানবো। শ্বসনতন্ত্রটা কি নিয়ে গঠিত? রেসপিরেটরি সিস্টেম যেটাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ যে অঙ্গগুলোর সাথে শ্বাসকার্য পরিচালিত হয়, যে অঙ্গগুলো দ্বারা অর্থাৎ দেহের ভিতরে যে অঙ্গগুলো দ্বারা আমাদের শ্বাসকার্যটা পরিচালিত হয় মূলত তাদেরকে একত্রে শ্বসনতন্ত্র বলা হয়, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম বলা হয় বা রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্রের সাথে জড়িত এদেরকে অঙ্গগুলোকে সম্পর্কে একত্রে আমরা রেসপিরেটরি সিস্টেম বলতে পারি। তো নিম্নলিখিত অর্থাৎ বা শ্বসনতন্ত্রের সাথে সম্পৃক্ত অঙ্গগুলো হলো কি কি? এর প্রথমে হচ্ছে নাসার অঙ্গ। এক নম্বরে
আমরা বলতে পারি নাসারন্ধ্র। এই যে এটা হচ্ছে আমরা চিত্রটা একটু দেখি। দেখো চিত্রটা আমরা একটা চিত্র আঁকছি, চিত্রের ভিতরে আমাদের দেহের ভিতরে শ্বসনতন্ত্রের কোথায় কি আছে আমরা এটা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিলাম। প্রথমে দেখো নাসারন্ধ্র বা এবং নাসাপথ, নাসারন্ধ্র এবং নাসাপথ। 2 নম্বরে হচ্ছে গলনালী বা গলবিল, অর্থাৎ এই যে দেখো এইটা হচ্ছে গলবিল বা গলনালী বলা হয়, গলবিল বা গলনালী। 3 নম্বরে হচ্ছে ষড়যন্ত্র, আমরা যেটাকে ষড়যন্ত্র বলি। 4 নম্বরে হচ্ছে ট্রাকিয়া, 4 নম্বরে হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, শ্বাসনালী, শ্বাসনালী বা ট্রাকিয়া। 5 নম্বরে হচ্ছে আমরা বায়ুনালী বা ব্রঙ্কাস, বায়ুনালী, বায়ুনালী বা ব্রঙ্কাস। এবং 6 নম্বরে হচ্ছে ফুসফুস এবং 7 নম্বরে হচ্ছে মধ্যচ্ছটা। আমি আবারও বলি, যেমন প্রথমে হচ্ছে নাসারন্ধ্র বা নাসাপথ, সরি এটা প্রথম হবে না, এটা নাসাপথ হবে, ইংলিশে বলা হয় নেভাল, নেসাল ক্যাভিটি, সরি নেসাল ক্যাভিটি বলা হয় এটাকে, এটা হচ্ছে নাসারন্ধ্র। 2 নম্বর হচ্ছে গলবিল বা গলনালী, যেটাকে বলা হয় পাইরেক্স, PHYRANX, পাইরেক্স বলা হয়। এবং তৃতীয়টা হচ্ছে ষড়যন্ত্র, এই মধ্যটা হচ্ছে ষড়যন্ত্র, যেটাকে আমরা ল্যারিংক্স বলা হয়, LARYNX, ল্যারিংক্স। 4 নম্বরে হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, এই যে ট্রাকিয়া হচ্ছে লম্বা, যে লম্বা আকৃতির যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, TRACHEA, ট্রাকিয়া। এবং 5 নম্বর হচ্ছে বায়ুনালী বা ব্রঙ্কাস, ব্রঙ্কাস, BRONCHUS, ব্রঙ্কাস। এবং 5 নম্বরে হচ্ছে ফুসফুস, যেটাকে আমরা লাংস বলি, লাংস। এবং 6 নম্বরে যেটা সেটা হচ্ছে মধ্যচ্ছটা বা ডায়াফ্রাম, DIAPHRAGM, ডায়াফ্রাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা রেসপিরেটরি সিস্টেমে আমরা কি কি উপাদান নিয়ে বা কি কি অঙ্গগুলোর সাথে জড়িত বা অঙ্গগুলোর সাথে শ্বাসখাতের সাথে জড়িত যেগুলা, এগুলা একটু লিখে দিলাম। প্রথমে হচ্ছে নাসারন্ধ্র এবং নাসাপথ, আমরা এক এক করে পরবর্তীতে ডিটেইলসে যাচ্ছি কিভাবে এটা কাজ করে থাকে। যেমন প্রথমে হচ্ছে নাসারন্ধ্র বা আমাদের যে 2 ছিদ্র আছে নাকে, এইটাকে বলা নাসারন্ধ্র অর্থাৎ ছিদ্র। নাসারন্ধ্র হচ্ছে শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম হচ্ছে নাসারন্ধ্র বা নাসিকা বা নাক বলা হয় থাকে। আমরা এটা মুখগহ্বরের, আমাদের যে মুখ আছে মুখগহ্বরের ঠিক উপরের দিকে ত্রিকোণাকার একটা অঙ্গ বা ত্রিকোণাকার একটা গহ্বর, এটাকে বলা হয়। এটার মাধ্যমে আমরা দুর্গন্ধ বা সুগন্ধ অনুভব করে থাকি এই নাসারন্ধ্রের মাধ্যমে। অর্থাৎ এর বিশেষ ধরনের একটা স্নায়ু একে উদ্দীপিত করে, ফলে আমরা বিশেষ ধরনের একটা, আমি আবারও বলি, বিশেষ ধরনের একটা স্নায়ু উদ্দীপিত করে এটাকে, এবং ওটাকে উদ্দীপিত করার কারণে আমরা এই দুর্গন্ধ বা সুগন্ধ সেটা অনুভব করতে পারি। এবং এই নাসিকা এমনভাবে বিবর্ধিত যে প্রশ্বাসের সময় সেটি বাতাসের ফুসফুসের গ্রহণের উপযোগী করে থাকে। আর এই গেল নাসিকা বা নাক। নাসাপথ সামনে, নাসাপথ হচ্ছে সামনে নাসিকা ছিদ্র, এই যে নাসাপথ অর্থাৎ নাসিকা গহ্বর যেটাকে বলা হয়। নাসাপথ হচ্ছে নাসিকার সামনে ছিদ্র এবং গলবিলের পর্যন্ত বিস্তৃত, এবং এটি গলবিল পর্যন্ত, এই এখানে যে গলবিল দেখা যাচ্ছে, এই গলবিল অর্থাৎ নাসারন্ধ্র এবং এই গলবিলের মাঝখানে এই নাসিকা গহ্বর বা নাসিকা ছিদ্র অবস্থিত। এটি একটি পাতলা প্রাচীর দিয়ে গঠিত এবং 2টি অংশে বিভক্ত।
কয়টি অংশে বিভক্ত? দুটি অংশে বিভক্ত। দুটি অংশের ভিতরে প্রথম অংশটি হচ্ছে লোমস দ্বারা আবৃত এবং দ্বিতীয় অংশটি শ্লেষ্মা প্রস্তুতকারী এক ধরনের পাতলা পর্দা দ্বারা আবৃত। অর্থাৎ বাতাসের মাধ্যমে বা বায়ুর মাধ্যমে যে রোগ জীবাণু বা ধূলিকণা থাকে, ওই ধূলিকণা সেই লোমে এবং ওই পর্দা আটকে যায়। ফলে ওই ফুসফুসে যাওয়ার আগে বাতাসটা, আমাদের দেহে যে ফুসফুসের মাধ্যমে যে বাতাসটা প্রবেশ করে, ওই বাতাসটা ফুসফুসে যাওয়ার আগে কিছুটা নির্মল হয়ে যায়, অর্থাৎ পরিষ্কার হয়ে যায় আর কি বাতাসটা, এই লোমস এবং ওই পাতলা পর্দা থাকার কারণে। এছাড়া শ্বসনের জন্য গৃহীত নাসাপথ দিয়ে যাওয়ার সময় এই বাতাস যাওয়ার সময় কিছুটা আর্দ্র এবং শুষ্ক হয়। অর্থাৎ যখন কোনো ঠান্ডা বাতাস আমাদের শরীরে আমাদের ফুসফুসের সাথে সাথে প্রবেশ করতে চায়, ওই শুষ্ক এবং আর্দ্র হওয়ার কারণে আমাদের ওই ঠান্ডা বাতাসটা ফুসফুসে প্রবেশ করে কোনো ধরনের ক্ষতি করতে পারে না। এই হচ্ছে নাসারন্ধ্র এবং নাসাপথের ডিটেলস বললাম। 2 নম্বর আমরা চলে যাচ্ছি গলবিল বা গলনালী, যেটাকে ফাইলেক্স বলা হয়। এইটাই হচ্ছে গলবিল এবং গলনালী, অর্থাৎ নাসিকা গহ্বরের নিচে এবং স্বরতন্ত্রের একটু উপরের মাঝামাঝি যে অবস্থানে এই গলবিল অবস্থিত। নাসাপথের পেছনের ঠিক অংশ থেকে শুরু করে, অর্থাৎ নাসিকা গহ্বরের পেছনের অংশ, অর্থাৎ আমরা যখন মুখ হা করলে, মুখটা যখন হা করলে মুখ গহ্বরের পেছনে যে অংশটা থাকে সেটাই হচ্ছে গলবিল বা গলনালী বলা হয়। অর্থাৎ নাসিকা গহ্বরের একটু নিচ থেকে শুরু করে স্বরতন্ত্রের একটু উপরে এই গলবিল বা গলনালী অবস্থিত। তাছাড়া এই পেছনের অংশের উপরে তলে, পেছনের অংশের কিছুটা উপরি তলে আমরা পেছনের অংশের উপরি তলে ছোট একটি জিহ্বার মতো দেখতে পাই। ছোট একটা জিহ্বার মতো এখানে এই জায়গায় থাকে, এটাকে আমরা সাধারণত আল জিহ্বা বলি। আল জিহ্বা আমরা গ্রামের ভাষায় বা অনেকে বলে আল জিহ্বা বলা হয়। এই আল জিহ্বা বলা হয়, যেটাকে আমরা সফট ফ্যালেট, ইংলিশে বলা হয় সফট ফ্যালেট, SOFT সফট, FALATE সফট ফ্যালেট। অর্থাৎ তার পেছনের অংশে একটা ছোট জিহ্বার মতো দেখা যায়, এটাকে আমরা আল জিহ্বা বলি। অর্থাৎ খাদ্য এবং পানি যখন আমরা গলাধঃকরণ করি, অর্থাৎ আমরা যখন খাই, খাদ্য এবং এই পানি গলাধঃকরণের সময় নাসারন্ধ্রের এই ছিদ্রপথটা বন্ধ করে দেয়। এই ছিদ্রপথটা যখন বন্ধ করে দেয়, তখন বন্ধ করার সাথে সাথে ওই নাসাপথ দিয়ে আমাদের খাবারটা কি করতে পারে না, বের হয়ে আসতে পারে না। এটা হচ্ছে এই গলবিলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ। তাছাড়া সে পিচ্ছিল জাতীয় পদার্থ দেহ থেকে খরিত করে, তার ওই জায়গা থেকে পিচ্ছিল জাতীয় পদার্থ খরিত করে, যাতে খাবারটা খুব দ্রুত ভিতরে প্রবেশ করতে পারে। এই হচ্ছে গলবিলের কাজ বা ফাইলেক্সের কাজ বা ফাইলেক্স, এইগুলো নিয়ে গঠিত। গেল 2 নম্বর। 2 নম্বরের পরে আমরা এখন চলে যাব 3 নম্বরে ষড়যন্ত্র বা ল্যারেক্স, যেটাকে বলে ষড়যন্ত্র। ষড়যন্ত্র বলা হয় বা ল্যারেক্স বলা হয় ইংলিশে। আমরা এটা গলবিলের দেখো গলবিলের ঠিক নিচে ট্রাকিয়ার একটু উপরে মাঝখানে যে গোলাকার যে ছোট অংশটা দেখা যাচ্ছে, এই অংশটাই আমরা ষড়যন্ত্র বলা হয় বা ল্যারেক্স বলা হয় থাকে। ষড়যন্ত্র 2 ধারে 2টা পেশি থাকে। 2 ধারে কি থাকে? 2 ধারে 2টা পেশি থাকে। এই 2টা পেশিকে একসাথে বোকাল কর্ড বলা হয়। বোকাল কর্ড, BOCAL, বোকাল, CORD, বোকাল কর্ড বলা হয়। এই বোকাল কর্ড বলা হয় এই দুটাকে, দুটা পেশি থাকে, বোকাল কর্ড বলা হয়। ষড়যন্ত্রের উপরে একটি জিহ্বাকৃতির ঢাকনা থাকে। এই জায়গায় একটা ঢাকনা থাকে, এরকম এই যে ঢাকনাটা, এরকম একটা ঢাকনা থাকে জিহ্বাকৃতির, একটা ঢাকনার মতো এরকম ছোট করে এরকম একটা ঢাকনা থাকে। ষড়যন্ত্রের উপরে একটা জিহ্বাকৃতির ঢাকনা থাকে, একে এপিগ্লোটিস বলা হয়। এপিগ্লোটিস, এপিগ্লোটিস, এপিগ্লোটিস বলা হয় থাকে এই ঢাকনাটাকে। এবং শ্বাস প্রশ্বাসের সময় এই ঢাকনাটা অনবরত আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই, তখন শ্বাস প্রশ্বাসের সাথে এটা অনবরত কি থাকে, খোলা থাকে। এবং এর পথে বাতাস ফুসফুস দিয়ে সবসময় যাতায়াত করে। আমরা যখন খাবার খাই, ওই খাবারের সময় ষড়যন্ত্রের এই ঢাকনাটা কি করে দেয়, ঢেকে দেয়। এভাবে ঢেকে দেওয়ার কারণে খাদ্য ব্যবহার্য বা আহার্য যে দ্রব্যাদি, এই দ্রব্যাদি সরাসরি আমাদের খাদ্যনালীতে প্রবেশ করে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে ষড়যন্ত্র আসলে শ্বাস প্রশ্বাসের জন্য
বা শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ কোনো ভূমিকাই এর নেই, আমরা যেটা বলি। গেল 3 নাম্বার স্বরযন্ত্র বা ল্যারিংক্স সম্পর্কে ডিটেইলস জানলাম। এবার আমরা চলে যাব শ্বাসনালী বা ট্রাকিয়া। ট্রাকিয়াটা হচ্ছে খাদ্যনালী, এই যে আমাদের যে খাদ্যনালী, এই ট্রাকিয়া, এই খাদ্যনালীর সামনের একটা সরু পাতা একটা নল বা পাতা একটা অংশ, যেটা এটাই হচ্ছে ট্রাকিয়া। অর্থাৎ স্বরযন্ত্রের অগ্রবর্তী অংশ, সামনের অংশ থেকে শুরু করে নিচের দিকে নেমে একটু নিচের দিকে নেমে দুইটা অংশ, দেখো এখানে এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, দুইটা অংশ দুই দিকে চলে যাওয়ার পরে দুইটা বায়ুমণ্ডলের সৃষ্টি হয়, যেটাকে আমরা শ্বাসনালী বলি। কি বলি আমরা এটাকে? শ্বাসনালী। আমি আবার বলি, ট্রাকিয়াটা হচ্ছে খাদ্যনালীর সামনের অংশের একটা সরু পাপা নল অংশ, যে অংশটা স্বরযন্ত্রের অগ্রবর্তী অংশ আর সামনের অংশ থেকে শুরু করে নামতার মধ্যে নিচের দিকে এসে যখন দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, দুইটা অংশে যখন বিভক্ত হয় দুইটা বায়ুমণ্ডলের সৃষ্টি হয় এবং এই বায়ুমণ্ডল দুটিকে বলা হয় শ্বাসনালী। এই শ্বাসনালী প্রাচীর কতগুলো অসম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি দিয়ে গঠিত, অসম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি দিয়ে গঠিত এবং পেশি বলয়াকার তরুণাস্থি দিয়ে গঠিত এবং পেশি দিয়ে গঠিত এবং এর অস্থি অন্তর্গাত্র ঝিল্লি দ্বারা আবৃত, অন্তর্গাত্রটা ঝিল্লি দ্বারা আবৃত এবং এর ঝিল্লিতে সূক্ষ্ম লোমশ কোষ থাকে, সূক্ষ্ম লোমযুক্ত কোষ থাকে এবং এর ভিতর দিয়ে শ্বাস প্রশ্বাস বা বাতাস আসা যাওয়া করতে থাকে। বাতাস আসা যাওয়া করার ক্ষেত্রে অর্থাৎ যদি ভিতর দিয়ে কোনো ধরনের অপ্রয়োজনীয় বস্তুকণা শ্বাসনালীর ভিতর দিয়ে যদি প্রবেশ করে, তাহলে সেই সূক্ষ্ম লোমগুলো শ্লেষার মাধ্যমে আমাদের দেহ থেকে সেটাকে কি করতে হয়? বের করবে। এই হচ্ছে ট্রাকিয়ার কাজ। ট্রাকিয়ার পরে আমরা চলে যাবো ব্রঙ্কাসে, অর্থাৎ শ্বাসনালী। এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া, শ্বাসনালী নিম্নবর্তী অংশ অর্থাৎ নিচের যে দুই অংশ, নিচের দুটো অংশ থেকে এই ফুসফুসের আগ পর্যন্ত, এই দুই পাশে যে দুইটা আছে এই দুটোকে বলা হয় ফুসফুস। এই ফুসফুসের আগ পর্যন্ত আমরা যে দুটো অংশ দুই ফুসফুসে প্রবেশ করেছে, অর্থাৎ ট্রাকিয়া থেকে নিচের দিকে নেমে আসতে এসে যখন দুই পাশে চলে গিয়েছে, দুইটা অংশ দুই ফুসফুসে প্রবেশ করেছে, মূলত এদেরকে দুই শাখায় বিভক্ত হয়। পরবর্তীতে এই দুইটা নালী দুই দিকে প্রবেশ করে দুইটা ফুসফুসে ঢুকে যায় এবং দুইটা ফুসফুসে ঢুকে প্রবেশ করে এগুলোকে ব্রঙ্কাস বা এদেরকে বলা হয় ব্রঙ্কাই, বহু বচনে বলা হয় ব্রঙ্কাস নামে পরিচিত। ফুসফুসে প্রবেশ করার সাথে সাথে এরা কতগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়। দেখো এখানে যে অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়, এদেরকে আবার বলা হয় ব্রঙ্কিউল। অর্থাৎ এগুলো অনুক্রম শাখা হিসেবে বা ব্রঙ্কিউল হিসেবে এদেরকে বাংলা বলা হয় অনুক্রম শাখা, ইংলিশে বলা হয় ব্রঙ্কিউল। এগুলো শাখায় বিভক্ত হয়ে যায়, এদের গঠনশৈলী শ্বাসনালীরই অনুরূপ থাকে। এই গেল বায়ুনালী বা ব্রঙ্কাস। এখন আমরা চলে যাবো ফুসফুসে। লাংস বা ফুসফুস যেটাকে বলে, শ্বসনতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গটা সেটা হচ্ছে এই ফুসফুস। এই দুই দিকে যে দুইটা আছে ফুসফুস, অর্থাৎ আমাদের বক্ষগহ্বরের বুকের মাঝখানে অর্থাৎ হৃৎপিণ্ডের দুই পাশে দুইটি ফুসফুস অবস্থান করে থাকে। আমি আবারও বলি, শ্বসনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই ফুসফুস। আর এই ফুসফুস আমাদের বক্ষগহ্বরের হৃৎপিণ্ডের অর্থাৎ বক্ষগহ্বরের মাঝখানে হৃৎপিণ্ডের দুই পাশে ভিতরে বক্ষগহ্বরের ভিতরে হৃৎপিণ্ডের পাশে দুটি ফুসফুস অবস্থিত এবং এটি স্পঞ্জের মতো নরম। আমরা স্পঞ্জ বলতে অনেক সময় বুঝি যেমন স্পঞ্জ মিষ্টি যেমন নরম হয়, স্পঞ্জ বলতে নরম এবং নমনীয় এবং কোমল থাকে। স্পঞ্জের মতো নরম কোমল এবং এটা দেখতে অনেকটা লালচে রঙের হয়ে থাকে এই ফুসফুসটা। তাছাড়া ডান দিকের ফুসফুসটা 3 খণ্ড বিশিষ্ট হয় এবং ডান দিকের যে ফুসফুস, এই ডান দিকের ফুসফুসটা থাকে 3 খণ্ড বিশিষ্ট এবং বাম দিকের যে ফুসফুসটা সেটা থাকে 2 খণ্ড বিশিষ্ট। ফুসফুস 2 ভাঁজ বিশিষ্ট। আমি আরো বলি, ফুসফুস 2 ভাঁজ বিশিষ্ট প্লোরা নামক পর্দা দ্বারা আবৃত থাকে। কি দ্বারা? প্লোরা নামক পর্দা। এই যে এখানে ছোট ছোট অংশগুলো দেখা যায়, এই অংশগুলা, এগুলোকে সবগুলা বলা হয় ফ্লোরা। এই ফ্লোরা নামক পর্দা দ্বারা এটা আবৃত থাকে, ফ্লোরা নামক পর্দা দ্বারা আবৃত থাকে এবং এই 2 ভাঁজের মধ্যে এক ধরনের রস নিঃসৃত হয়। এক ধরনের রস যখন নিঃসৃত হয়, ওই রস নিঃসৃত হওয়ার ফলে
যখন আমরা ফুসফুসের বাতাসের মাধ্যমে যখন আমরা শ্বাস প্রশ্বাস নেই, তখন বক্ষ গহ্বরের সাথে ফুসফুসের যে ঘর্ষণ হয়, ওই ঘর্ষণটা আর সৃষ্টি হয় না। ওই রসটা ক্ষরিত হওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আমাদের বক্ষ গহ্বরের সাথে ফুসফুসের কোনো ধরনের কি হয় না, ঘর্ষণ হয় না। তাছাড়া ফুসফুসে অসংখ্য বায়ুথলি আছে। বায়ুথলির সাথে সাথে সূক্ষ্ম জালিকা আছে, সূক্ষ্ম রক্ত নালিকা আছে, শ্বাসনালী আছে ইত্যাদি থাকে। বায়ুথলিকে আবার অ্যালভিউলাস বলা হয়। অ্যালভিউলাস, অ্যালভিউলাস বলা হয় থাকে, অর্থাৎ বায়ুথলি। এই বায়ুথলিগুলো অনেকটা বেলুনের মতো। এই বেলুন যখন বাতাস ভিতরে প্রবেশ করে আমাদের শরীরে, প্রবেশ করার সাথে সাথে এইগুলো বেলুনের মতো ফুলে ওঠে এবং সংকুচিত, পরবর্তীতে আপনা আপনি সেটা সংকুচিত হয়ে যায়। বায়ুথলি ও কোষিকালীর গাত্র এত পাতলা যে এর ভেতর দিয়েই গ্যাসীয় আদান প্রদানটা ঘটে থাকে। আশা করি তোমরা ফুসফুস সম্পর্কে মোটামুটি জানতে পেরেছ। আমি আবারও বলি, ফুসফুসটা হচ্ছে শ্বসন তন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আর আমাদের বক্ষ গহ্বরের ভিতরে হৃৎপিণ্ডের দুই পাশে দুটি ফুসফুস অবস্থান করে থাকে। এটি দেখতে অনেকটা স্পঞ্জের মতো নরম এবং কোমলীয় এবং লালচে রঙের হয়ে থাকে। ডান ফুসফুস হচ্ছে 3 খণ্ড বিশিষ্ট, বাম ফুসফুস 2 খণ্ড বিশিষ্ট। তো ফুসফুস দুই ভাগ বিশিষ্ট প্লুরা নামক একটা পর্দা দ্বারা আবৃত থাকে। এই প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত থাকে এবং এদের মধ্যে, এই দুই ভাঁজের মধ্যে এক ধরনের রস ক্ষরিত হয়। আমি আগেও বলেছি এক ধরনের রস ক্ষরিত হয়। এই রস ক্ষরণের কারণে বক্ষ গহ্বরের ভিতরে এবং ফুসফুসের মধ্যে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই ঘর্ষণটা আর সৃষ্টি হয় না। তাছাড়া এই বায়ুথলি ফুসফুসে অসংখ্য বায়ুকোষ থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম নালিকা, রক্ত নালিকা থাকে, আর অনেক কিছুই থাকে। এবং এই বায়ুথলিগুলোকে একত্রে আমরা বলছিলাম যে অ্যালভিউলাস বলা হয়। এই অ্যালভিউলাসটা বায়ু যখন ভিতরে প্রবেশ করে, তখন সাথে সাথে ওইটা বেলুনের মতন ছড়িয়ে যায়, বেলুনের মতন ফুলে ওঠে এবং পরবর্তীতে আপনা আপনি সেটা সংকুচিত হয়ে যায়। এবং এই কৈশিক জালিকা এবং বায়ুথলির গাত্র এতটাই পাতলা যে এর ভেতর দিয়ে গ্যাসীয় আদান প্রদানটা ঘটে থাকে। আমি আবারও তোমাদের সুবিধার্থে এই ফুসফুস সম্পর্কে আবার একটু ডিটেলস বললাম। এবং সবার লাস্টে যেটা, সেটা হচ্ছে মধ্যচ্ছটা বা ডায়াফ্রাম। মধ্যচ্ছটা বা ডায়াফ্রাম, এই মধ্যচ্ছটা বা ডায়াফ্রাম সম্পর্কে যদি আমরা জানতে চাই, সেটা হচ্ছে এই যে নিচের যে অংশটা থাকে, নিচের যে বাঁকা তীরের মতো যে অংশটা থাকে, বাঁকা তীরের মতো অংশটাই হচ্ছে মধ্যচ্ছটা। তোমরা দেখতে পাচ্ছ এই মধ্যচ্ছটা হচ্ছে বক্ষ গহ্বর ও উদর গহ্বরের পৃথককারী পেশিবহুল। মধ্যচ্ছটা হচ্ছে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের পৃথককারী পেশিবহুল পর্দাকে মধ্যচ্ছটা বলে। আমি আবারও বলি, বক্ষ গহ্বর এবং নিচের যে উদর অর্থাৎ পেট, এই পেটের মধ্যে পৃথককারী পেশিবহুল পর্দাকে মধ্যচ্ছটা বলে। এটা অনেকটা দেখো ছাতার মতো দেখা যায়, অনেকটা বাঁকা হয়ে আছে, অর্থাৎ ছাতার মতো এটাকে দেখা যায়। অনেকে এটাকে ছাতার মতো বলে থাকে, এই জন্য এটাকে অনেক সময় আমরা ছাতার মতো ধারণা করি। এবং এই মধ্যচ্ছটা যখন সংকুচিত হয়, সংকুচিত হওয়ার সাথে সাথে নিচের দিকে এটা নেমে যায়। মধ্যচ্ছটা সংকুচিত হলে মধ্যচ্ছটা নিচের দিকে সংকুচিত হয় এবং নিচের দিকে সেটা নেমে যায়, তখন বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যায়। বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যাওয়ার সাথে সাথে এবং এটি যখন আবার প্রসারিত হবে, তখন আবার এটা নিচের দিকে উপরের দিকে উঠে যাবে এবং বক্ষ গহ্বর আবার আগের অবস্থানে ফিরে আসবে। আর মধ্যচ্ছটা প্রশ্বাসের গ্রহণে এটা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমাদের এই আজকের যে শ্রেণী পাঠদানে আমরা আজকে যে তথ্যগুলো জানলাম, এই তথ্যগুলা আমরা ডিটেলসে আমরা তোমাদেরকে বুঝিয়েছি। দেখো, আমরা আজকে যে রেসপিরেটরি সিস্টেম এবং ব্রিথিং এ আমরা ডিটেলস তোমাদেরকে জানালাম। জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে এই সামান্য কিছু ডিটেলস তোমাদেরকে জানালাম শ্বাস এবং শ্বাসকে রেসপিরেশন এন্ড ব্রিথিং এ। এবং ব্রিথিং এর ডিটেলস গুলো আমি আবারও একটু ডিটেলস তোমাদেরকে বলে দিই। মানুষের যে রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ যে অঙ্গগুলোর সাথে শ্বাসকার্য আমাদের দেহে পরিচালিত হয়, এই অঙ্গগুলোকে একত্রে আমরা শ্বসনতন্ত্র বলে থাকি। এই শ্বসনতন্ত্রের ভিতরে আমরা 1 2 3 4 5 6 7 7টা উপাদান বা 7টা অংশ নিয়ে এই শ্বাসনালী বা শ্বসনতন্ত্র গঠিত। আমরা প্রথমে বলেছি নাসারন্ধ্র এবং নাসারন্ধ্র ইংলিশে যেটাকে নাসাল
কেভিটি বলা হয়। 2 নম্বরে হচ্ছে গোলমিক বা বর্ণালী, যেটাকে ফাইলোমেক্স বলা হয়। 3 নম্বরে হচ্ছে ষড়যন্ত্র বা লাইনোম্যাক্স বলা হয়। 4 নম্বরে হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া বলা হয়। 5 নম্বরে হচ্ছে বায়োটলি বা ব্রঙ্কাস বলা হয় এবং 6 নম্বরে হচ্ছে ফুসফুস বা লাংস বলা হয় এবং 7 নম্বরে হচ্ছে মধ্যচ্ছটা বা ডায়াফ্রাম বলা হয়। এখন আমরা সাথে সাথে আমরা চিত্র এঁকেও তোমাদেরকে ডিটেইলস গুলো দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের মোটামুটি এগুলা জানাটা অনেকটা ইজি হয়ে যাবে এবং এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে তোমরা শুনো এবং মনোযোগ সহকারে যদি দেখো, তাহলে তোমাদের জন্য এই রেসপিরেটরি সিস্টেমটা তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এখন আমরা আরেকটু ডিটেইলসে যাব, সেটা হচ্ছে আমাদের ভিতরে যে শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়াটা, শ্বাস প্রশ্বাসের এই প্রক্রিয়াটা দুই ভাবে সংঘটিত হয়। অর্থাৎ গ্যাসীয় যে বিনিময়টা, গ্যাসীয় বিনিময়টা আমাদের দুই ভাবে হয়ে থাকে। গ্যাসীয় বিনিময়টা সাধারণত আমরা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময়কে বোঝাই। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময়কে বোঝায়। এটি মূলত বায়ু ও ফুসফুসের রক্তনালীর ভিতরে এই বিক্রিয়াটা ঘটে থাকে। সব ধরনের গ্যাসীয় বিনিময়ের মূলে রয়েছে ব্যাপন প্রক্রিয়া, আমরা যেটাকে ব্যাপন বলি। ওই সব ধরনের গ্যাসীয় বিনিময়ের মূল মাধ্যমটা যেটা, সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। গ্যাসীয় বিনিময়কে দুটি পর্যায়ে ভাগ করা হয়, একটা হচ্ছে অক্সিজেন গ্রহণ এবং দ্বিতীয়টা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ। আমি আবারও বলি, গ্যাসীয় বিনিময়টাকে দুটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে অক্সিজেন গ্রহণ, দ্বিতীয়টা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ। এখন আমরা অক্সিজেন গ্রহণের ডিটেইলস আমরা একটু জানবো। ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিউলি, আমি একটু আগে তোমাদেরকে যেটা বলেছিলাম যে বায়ুথলি বা অ্যালভিউলাস যেটাকে বলা হয়, ওই বায়ুথলি বা অ্যালভিউলাস সম্পর্কে আমরা ডিটেইলস জেনেছিলাম। অর্থাৎ এগুলো দেখতে অনেকটা আঙ্গুরের থলির মতনই দেখায়। আমরা দেখো এরকম ভাবে আমাদের শরীরে চারদিক দিয়ে এরকম ভাবে এই ডিটেইলস এগুলো থাকে। অনেকটা আঙ্গুরের থলির মতো এই অ্যালভিউলাস গুলা আমাদের শরীরে থাকে। অ্যালভিউলাস গুলা আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখিয়ে দিলাম। এখন আমাদের ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিউলি রক্তের চাপের পার্থক্যের জন্য অক্সিজেন ব্যাপন প্রক্রিয়া রক্তে প্রবেশ করে ফুসফুস থেকে ধমনী গাত্রে। কোথায়? ফুসফুস থেকে এটা যাবে ধমনী গাত্রে। আমাদের যে ধমনী পড়েছিলাম গত ক্লাসে তোমাদেরকে, ধমনী অর্থাৎ যে নালীর মাধ্যম দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃদপিণ্ডের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়, সেটাকে আমরা ধমনী বলে থাকি। ওই ধমনী গাত্রে অক্সিজেন প্রবেশ করার পরে রক্তে অক্সিজেন দুভাবে পরিবাহিত হয়। দুইভাবে রক্তে অক্সিজেনটা কয়ভাবে পরিবাহিত হয়? দুইভাবে। দুইভাবে অক্সিজেনটা দুইভাবে আমাদের যে অক্সিজেনটা পরিবাহিত হয়, কতটা হচ্ছে সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসে দ্রবীভূত হয়, যেটাকে প্লাজমা বলা হয়। প্লাজমা বা রক্তরস আমি গত ক্লাসে তোমাদেরকে ওই অধ্যায়ের ডিটেইলসে যে প্লাজমা বলেছিলাম, ওই রক্তরসে ওইটা অক্সিজেন তো দ্রবীভূত হয়ে সারা দেহে কি হয়? পরিবাহিত হয়। বেশিরভাগ অক্সিজেনই হিমোগ্লোবিন লৌহ অংশের সাথে হালকা, হিমোগ্লোবিন লৌহ অংশের সাথে হালকা বন্ধনের মাধ্যমে অক্সি হিমোগ্লোবিন বেশিরভাগই সামান্য কিছু পরিমাণ রক্তরসে দ্রবীভূত হয় এবং বাকি যে অংশটা থাকে, এই বাকি অংশটা লৌহ হিমোগ্লোবিনের সাথে হালকা বন্ধনের মাধ্যমে অক্সি হিমোগ্লোবিন নামে একটি অস্থায়ী যৌগ গঠন করে। অস্থায়ী, নট স্থায়ী, সেটা অস্থায়ী ভাবে যৌগ গঠন করবে এবং অক্সি হিমোগ্লোবিন থেকে অক্সিজেন সহজে বিচ্ছিন্ন হতে পারে। আমি তোমাদেরকে বিক্রিয়াটা একটু ডিটেইলসে তোমাদেরকে একটু দেখাই। আমি আবারও বলেছিলাম যে অক্সিজেনটা দুইভাবে পরিবাহিত হয়। প্রথমটা কি হয়? রক্তরসে দ্রবীভূত হয়, রক্তরসে দ্রবীভূত হয়ে সারা অঙ্গের সাথে ছড়িয়ে পড়ে এবং বাকি যে অংশটা থাকে পুরোটা বেশিরভাগ অক্সিজেনই হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে হালকা বন্ধনের মাধ্যমে। কিসের মাধ্যমে? হালকা বন্ধনের মাধ্যমে। লৌহ অংশের সাথে, হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে হালকা বন্ধনের মাধ্যমে অক্সি হিমোগ্লোবিন নামে এক ধরনের অস্থায়ী যৌগ গঠন করে এবং পরক্ষণেই অক্সি হিমোগ্লোবিন থেকে অক্সিজেন সহজে বিচ্ছিন্ন হতে পারে। যেমন হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন, হিমোগ্লোবিন। আমরা গ্যাসীয় বিনিময় সম্পর্কে ডিটেইলস এখন আমরা জানবো। অর্থাৎ গ্যাসীয় বিনিময় বলতে আমরা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়কেই বোঝাই। এটি মূলত বায়ু ও ফুসফুসের রক্তনালীর ভিতরে এটা ঘটে থাকে এবং সব ধরনের গ্যাসীয় বিনিময়ের মূলে রয়েছে ব্যাপন প্রক্রিয়া। সব ধরনের যে গ্যাসীয় প্রক্রিয়াটা ঘটে থাকে, যেখানেই যে গ্যাসীয় প্রক্রিয়াটা ঘটবে তার বিনিময়ে আছে ব্যাপন প্রক্রিয়া এবং গ্যাসীয় বিনিময়কে দুটি পর্যায়ে ভাগ করা যায়।
কয়টি পর্যায়ে ভাগ করা যায়? দুটি পর্যায়ে। একটা হচ্ছে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ। এখন আমরা প্রথমে কার্বন ডাই অক্সিজেন শোষণটা সম্পর্কে ডিটেল জানবো। ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলি বা রক্তের চাপের পার্থক্যের জন্য অক্সিজেনের ব্যাপক প্রক্রিয়া রক্তে প্রবেশ করে ফুসফুস থেকে ধমনী গাত্রে। আমরা ধমনী সম্পর্কে ডিটেলস গত ক্লাসে আমরা তোমাদেরকে বলেছিলাম। ধমনী গাত্রে যখন আমরা এই ডিটেলস সম্পর্কে জানবো, ধমনী হচ্ছে অর্থাৎ যে নালীর মাধ্য দিয়ে অর্থাৎ যে নালী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে, মূলত সেটাকে ধমনী বলা হয়। ধমনী গাত্রে অক্সিজেন প্রবেশ করার পর রক্তে অক্সিজেন দুভাবে পরিবাহিত হয়। কয়ভাবে? দুইভাবে পরিবাহিত হয়। দুইভাবে পরিবাহিতের মধ্যে সামান্য পরিমাণ অক্সিজেন রক্ত রসে পরিবাহিত হয়, যেটাকে প্লাজমা বলা হয়। প্লাজমা সম্পর্কে আমরা বলছি যে 90 থেকে 92% পানি থাকে রক্তের মধ্যে। 45-55 ভাগই হচ্ছে প্লাজমা বা রক্তরস। রক্তরসের ভিতরে বাকি যে অংশটা থাকে, বাকি পুরো অংশটাই অক্সিজেনের বেশিরভাগ অংশটাই হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে সেটা দ্রবীভূত হয়ে হালকা বন্ধনের মাধ্যমে হিমোগ্লোবিন নামক একটা যৌগ গঠন করে থাকে। এই যে দেখো আমরা বলি হিমোগ্লোবিন প্লাস অক্সিজেনের সাথে সেটা বিক্রিয়া করে হিমোগ্লোবিন নামক এক ধরনের অস্থায়ী যৌগ গঠন করে থাকে, এবং সেটা পরবর্তীতে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন সহজেই সেটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, এবং পরবর্তী দেখো হিমোগ্লোবিন আবার মুক্ত অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন সৃষ্টি হয়ে থাকে। এভাবে রক্ত কোষিক নালীতে পৌঁছার পর অক্সিজেন পৃথক হয়ে যায় এবং প্রথমে লোহিত রক্তকণিকায় আবরণ ও পরে কোষিক নালীর প্রাচীর ভেদ করে লসিকাতে সেটা প্রবেশ করে, অবশেষে লসিকা থেকে কোষ আবরণ ভেদ করে সেটা কোষে অর্থাৎ সারা দেহে সেটা পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ কিভাবে অক্সিজেন শোষণ হয়ে থাকে। এবার আমরা যাবো কার্বন ডাই অক্সাইড পরিবহন বা কার্বন ডাই অক্সাইড পরিবহন কিভাবে হয় আমাদের দেহের ভিতরে। কার্বন ডাই অক্সাইড পরিবহনে আমরা খাদ্য জারণ বিক্রিয়া কোষে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, কার্বন ডাই অক্সাইড তৈরি করে থাকে। আর এই কার্বন ডাই অক্সাইড প্রথমে কোষ আবরণ ভেদ করে আন্তঃকোষীয় যে তরল থাকে, ওই আন্তঃকোষীয় তরল ও লসিকাতে সেটা প্রবেশ করে, এবং সেখান থেকে কোষিক নালীর প্রাচীর ভেদ করে রক্তরসে আবারও প্রবেশ করে নেয়। কার্বন ডাই অক্সাইড প্রধানত সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে সোডিয়াম বাইকার্বনেট SiO3 সোডিয়াম বাইকার্বনেট, এই সোডিয়াম বাইকার্বনেট রূপে রক্তরসের মাধ্যমে, এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকণিকা। তাহলে সোডিয়াম বাইকার্বনেট রূপে রক্তরসে প্রবেশ করে, সোডিয়াম বাইকার্বনেট যেটাকে এটা রক্তরসে প্রবেশ করে, এবং পটাশিয়াম বাইকার্বনেট যেটা সেটা লোহিত রক্তকণিকা দিয়ে পরিবাহিত হয়ে ফুসফুসে আসে, সেখানে কোষিক তালিকা এবং বায়ুথলি অর্থাৎ যেটা অ্যাম্বিউলাস ভেদ করে দেহের বাইরে সেই কার্বন ডাই অক্সাইড বের হয়ে আসে। তাহলে আমরা খুব ইজিলি জানতে পারলাম কিভাবে অক্সিজেন পরিশোষণ হয় এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন হয়ে থাকে। তো এই ছিল আমাদের আজকের এই রেসপিরেটরি সিস্টেমের কিভাবে মানুষের মানবদেহের শ্বসনতন্ত্র প্রক্রিয়াটা ঘটে থাকে, এবং কিভাবে মানবদেহের শ্বসনতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শ্বাসনালী পরিচালিত হয়, কিভাবে অক্সিজেন পরিবাহিত হয়, কিভাবে কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় থাকে, এই সম্পর্কে আমরা ডিটেইলস জানলাম। আমরা আশা করি তোমাদের মোটামুটি এগুলা সব যতটুকু বুঝিয়েছি তোমাদের অনেক ভালো হবে এগুলা, এবং তোমরা এগুলা নিয়ে যদি ভালোভাবে এই ভিডিওটা দেখো এবং ভালোভাবে যদি এই ভিডিওটা বোঝো, তাহলে তোমরা খুব সহজে জানতে পারবা কিভাবে মানবদেহ শ্বসনতন্ত্র গঠিত হয় এবং মানবদেহ শ্বসনতন্ত্র কিভাবে পরিচালিত হচ্ছে, এই সম্পর্কে তোমরা খুব ইজিলি জানতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে আমাদের যে শ্বাসনালীতে যে সংক্রান্ত রোগ হয়ে থাকে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে ধরনের রোগ হয়ে থাকে, এই রোগ নিয়ে আমরা এবং রোগের লক্ষণ, প্রতিকার এবং কিভাবে আমরা এই রোগ থেকে বাঁচতে পারি, এগুলোর সম্পর্কে ডিটেলস আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানাবো। আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায়ে শ্বসন ও শ্বাসক্রিয়া, এটা ছিল প্রথম পর্ব। আমরা পরবর্তী ক্লাসে এই শ্বাস প্রশ্বাস সংক্রান্ত বা শ্বাসনালী সংক্রান্ত রোগ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সামনে হাজির হব। তার এর মধ্যে তোমরা আশা করি বাড়িতে থাকবে। এবং আরেকটি কথা তোমাদেরকে বলে নেই, আমাদের যে ইউটিউব যে চ্যানেলটা আছে MS মোহাম্মদ, এই চ্যানেলটা তোমরা পরবর্তী ভিডিও পাইতে হলে বা পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে হলে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা যে বেল আইকন আছে ওই বেল আইকনে সবাই ক্লিক করবে। আশা করি
আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে এবং এইগুলা যদি তুমি স্টাডি করো তাহলে ভালো ফল পাবে তোমরা। আমরা খুব শীঘ্রই পাঠদানে ফিরে যাব ইনশাআল্লাহ, আশা করছি। আল্লাহ আমাদের মাঝখান থেকে এই মহামারী তুলে নাও, সবাই বাড়িতে বসে থাকি, বাড়িতেই থাকি এবং নিরাপদে থাকবা এবং পরিবার পরিজনে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে বলবা যাতে ঘরের বাইরে না যায়, তাদের দিকে আলাদাভাবে দেখভাল করবে এবং ঘরে ঘরে সাবান পানি দিয়ে হাত ধুবে, অযথা নাক মুখে হাত দিবে না, যাতে আমাদের এই অধ্যায়ের সাথে কিন্তু এই ভাইরাসের অনেকটা জড়িত, কারণ এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বা এই নালীর মাধ্যমে এই ভাইরাসটা আমাদের দেহের ভিতরে প্রবেশ করে এবং ফুসফুসের ভিতরে প্রবেশ করে দিয়ে সেটাকে সেই শরীরে আঘাত করে থাকে এবং শরীরের ভিতরে ঢুকে সেটাকে সে আমাদের শরীরটাকে কি করে দেয়, একদম রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে দেয়। নষ্ট করার পরে আমার একটা মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা যায় এবং সাথে সাথে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। তাই এই মহামারী থেকে বাঁচতে হলে আমাদেরকে এই পর্যায়ে এই মুহূর্তে আমাদেরকে নিরাপদে করে থাকতে হবে এবং নিরাপদে থেকে আমি সহ আমার পরিবারের সবাইকে বাঁচাতে হবে। আশা করি সবাই ভালো থাকবে এবং ভালো করে বাসায় থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।